তাহলে বলো। অনার্স তৃতীয় বর্ষে থাকতেই আমার আর রাফির দেখা হয়। দেখাটা বিয়ের কারণেই হয়। পারিবারিকভাবে বিয়ে ঠিক করার পর ওর সাথে দেখা করি। তারপর কথা শুরু হয়। কথা বলতে বলতে ও আমাকে নাকি ভালোবেসে ফেলে, কিন্তু আমি পারি না। আমার দিক দিয়ে ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কারণ আমার ইচ্ছে ছিল স্বামী ছাড়া কাউকে ভালোবাসবো না। আর তখনও বিয়ে ঠিক হলেও বিয়ে তো হয়নি। মাঝে মধ্যে খুব মন খারাপ করতো, আমারও খারাপ লাগতো। কিন্তু একদিন ওকে প্রমিস করেছিলাম যে বিয়ের পর আমার সবটা দিয়ে ওকে ভালোবাসবো। তখন ও খুব খুশি হয়। ও সব কষ্ট নাকি নিমিষেই দূর হয়ে যায়। বিয়ে হয়, আমি আমার প্রমিসও পূরণ করি। ওকে আমার সব দিয়ে ভালোবাসি। অবশ্য ও কম ভালোবাসতো না। ভালোই চলছিল আমাদের জীবন, কিন্তু সমস্যা শুরু হয় বিয়ের 2.5 বছর পর। সবাই বলা শুরু করে যে বিয়ের এত বছর পর আমার বাচ্চা কেন হচ্ছে না। আমিও কনসিভ করতে পারছিলাম না। তারপর থেকে রাফি আমার অনেক কথায় বিরক্ত করতো। অবশ্য আমার কিছু বাচ্চামো স্বভাব নিয়ে আগেও বিরক্তি প্রকাশ করতো, কিন্তু তখন প্রায় আমার সব কাজেই বিরক্ত হয়ে উঠতো। আমরা ডক্টরের কাছে কাউন্সেলিং করি, তারপর দুজনেই বিভিন্ন পরীক্ষা করি। তারপর একদিন বাসায় রিপোর্ট আসে, সেখানে লেখা থাকে আমি নাকি মা হওয়ার অযোগ্য। আস্তে আস্তে পরিবারের সবার আমার প্রতি ব্যবহার চেঞ্জ হতে থাকে, রাফির মা ছাড়া। তিনি আমায় খুব ভালোবাসতেন, একদম তার মেয়ের মতো। এক রাতে রাফি এসে বলে সে নাকি আমায় ডিভোর্স দিবে, আমার কাছ থেকে ডিভোর্স চায়। আমি যেন আকাশ থেকে পড়লাম, আমার চোখ দিয়ে যেন বন্যা বইছিল। কারণ জানতে চাইলে সে আমায় বলল যে আমি তাকে সন্তানের সুখ দিতে পারবো না। এছাড়া আমার বাচ্চামো স্বভাবগুলো তার কাছে বিরক্ত লাগে। আমি ওকে কিছু বোঝানোর আগেই ও বলল ওর নাকি ওর বিয়ে আয়েশার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। সে 3 মাস থেকে এখন ওই মেয়ে ওর বাচ্চার মা হতে যাচ্ছে, তাই ও আমায় ডিভোর্স দিয়ে আয়েশাকে বিয়ে করবে। আমি আর কিছু না বলে ডিভোর্স পেপার সাইন করে বাসা থেকে বের হয়ে গেলাম। অবশ্য মা অনেক কামিয়েছিল, কিন্তু ওখানে থাকার না ইচ্ছে ছিল আর না শক্তি। সোজা বাসায় এসে সবাইকে সবটা খুলে বললাম। রাহাত ভাইয়া তো রাফিকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু আমি সবাইকে আমার কসম দিয়ে বললাম যেন ওদের কাউকে কিচ্ছু না বলে। রুমে এসে অঝরে পানি পড়ছিল চোখ দিয়ে, চিৎকার করে কাঁদতে মন চাইছিল, কিন্তু তাও পারছিলাম না। এমনি বাসার সবার অবস্থা খারাপ। শুধু ভাবছিলাম একসময় যে ব্যবহারের প্রেমে পাগল হয়ে গিয়েছিল, আর সেই ব্যবহারই তার কাছে অসহ্য লাগছে। আর সেটা তো 2015, তখন কত পদ্ধতিতে বাচ্চা নেওয়া যেত। যদি আজ আসলে ভালোবাসতো তবে এইভাবে ছেড়ে যেত না। তখন মনে হচ্ছিল বুকের ভেতর কেউ ছুরি মারছে, খুব কষ্ট হচ্ছিল, আর সহ্য করতে পারছিলাম না তাই। বলে রীতি থেমে গেল। আয়ন রীতিকে নিজের দিকে ঘুরিয়ে দেখলো, ওর চোখে জল। আলতো করে রীতির মুখটা উঠিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে দিল। তাই কি বলো? না, কিছু না। বিশ্বাস করো না আমায়? রীতি একবার করুণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে বলা শুরু করে, সুইসাইড করার চিন্তা করি। সুইসাইডের কথা শুনে আয়নের খুব ভয় লাগছিল, মনে হলো বুকের নিচে কামড় দিল। সেদিন হাতটা কাটতে নিয়েছিলাম, তখনই মাহি এসে দেখে, আমাকে দুগালে দুটো থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরে কান্না করে। আমাকে এরপর থেকে কখনো একা ছাড়েনি। মাহিন তখন 7 বছরে ছিল। ও মাহিনকে ছেড়ে সারা দিন আমাকে বাচ্চার মতো সামলাতো। এইসবের 1 সপ্তাহের মধ্যেই শুনি রাফি নাকি আয়েশাকে বিয়ে করে ফেলেছে। এই আর কি। ওনার দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে পানি। আমি কিছুই বুঝতে পারলাম না উনি কাঁদছেন কেন। উনি কিছু না বলে আমায় জড়িয়ে ধরলেন। আমি কিছুটা কেঁপে উঠলাম, কারণ আমার রাফি ছাড়া অন্য কোনো ছেলে এই পর্যন্ত এত কাছে আসেনি আমার। ওনাকে সরাতেও পারছি না, জড়িয়ে ধরতেও পারছি না। উনি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলেন আমাকে জড়িয়ে ধরেই। আমি জানি তোমাকে আমি ভালোবাসি না, কিন্তু কেন জানি তোমাকে হারিয়ে ফেলার কথা শুনলে বুকে খুব ব্যথা হয়, অজানা এক ভয় কাজ করে। আমার প্রথম ভালোবাসাকে হারানোর পর তোমাকে হারানোর শক্তি আমার নেই। প্লিজ আমায় ছেড়ে যেও না, প্লিজ রীতি। বলে আয়ন রীতিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রীতি কি বলবে বুঝতে পারছে না। আয়নের হুঁশ ফিরলেই ও রীতিকে ছেড়ে দেয়। দুজনে কিছুক্ষণ নীরবতা পালন করে। আয়ন প্রথমে নীরবতা ভেঙে বলে, আচ্ছা, আমরা ফ্রেন্ড হতে পারি না? ফ্রেন্ডস? মুচকি হাসি দিয়ে, ফ্রেন্ডস? দুজনে ছাদে বসে বসে অনেকক্ষণ কথা বলে। বলতে বলতে কখন যে দুজনেই ঘুমিয়ে যায় নিজেরাই জানে না। হালকা সূর্যের কিরণ যখন আয়নের চোখে পড়ে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে রীতি ওর বাহু জড়িয়ে ঘুমাচ্ছে। একটু সরতে চাইলে রীতি আরও জোরে তাকে জড়িয়ে ধরে। রীতি সূর্যের আলোর কারণে ঘুমের ডিস্টার্ব হচ্ছিল। আয়ন বুঝতে পেরে রীতির চোখে কিছু দূরত্বে নিজের হাত রাখে, যেন আলো ওর চোখে পড়ে রীতির ঘুম না ভাঙে। আর আয়ন রীতির দিকে তাকিয়ে আছে, তার চেহারায় মায়া উপভোগ করছে। এভাবে কতক্ষণ ছিল কেউ বলতে পারবে না।
রীতির ঘুম ভাঙলে আয়নের তাকানো দেখে ওর লজ্জায় লাল হয়ে যায়। দোলনা থেকে উঠতে যায়, তখন আয়ন ওর হাত ধরে রাগী লুক নিয়ে তাকায়। তোমাকে না কালকেই বললাম যে একা উঠবা না। সরি। আয়ন রীতিকে কোলে উঠিয়ে নিচে নেমে আসে। মা ভাবি ওদের দেখলো, দেখে মুচকি মুচকি হাসা শুরু করলো। দুজনে ফ্রেশ হয়ে নিল। মা দুজনেরই জন্য নাস্তা নিয়ে আসলো, পিছনে বাবাও আসলো। কেমন আছিস মা? জি বাবা, ভালো। তোদের সাথে কথা ছিল, সবাইকে বাইরে নাস্তার সময় বলে দেবো, তোদের এখন বলছি। কি বাবা? ইশিকার হবু শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে। ফাহিমের চাচা চায় আগামী 15 তারিখে এঙ্গেজমেন্ট করতে। বাবা, এটা তো খুশির খবর। তা তো বটে, কিন্তু তুমি তো অসুস্থ। বাবা, ততদিনে ঠিক হয়ে যাব। আচ্ছা মা, তাহলে তাদের হ্যাঁ বলে দিস। বাবা চলে গেলেন। আয়ন রীতির পাশে খাবার প্লেট নিয়ে বসলো। বাবাকে তো বললো ঠিক হয়ে যাবে, আমার তো মনে হয় না। কেন? আমার কথা যে কালকে বললাম একটাও তো শোনো না। এনগেজমেন্ট পর্যন্ত ঠিক না হলে কিন্তু যেতে দেবো না বলে দিলাম। না না, ঠিক হয়ে যাব। গুড গার্ল। নাও এবার খেয়ে নাও। আস্তে আস্তে 15টা দিন চলে গেল। আমি এখন অনেকটাই সুস্থ। সবাই খুব খেয়াল রেখেছে আমার, বিশেষ করে আয়ান আর আরিয়ানও। আজ ইশিকার এঙ্গেজমেন্ট, তাই ওকে সাজালাম। বাহ ভাবি, তুমি এত সুন্দর সাজাও। সাজাবে না? আমাদের ভার্সিটির বিউটি কুইন ছিল। সত্যি ভাবি। আগে জানো এমনি কত সুন্দর, এর মধ্যে সব সময় সাজুগুজু করতো, পুরো পরি পরি লাগতো। এখনই না সাজে না। ভাবি প্লিজ আজ সাজো না, প্লিজ প্লিজ। ভালো লাগছে না। সবার অনেক বলায়ও রীতি সাজলো না। ছেলেপক্ষ থেকে সবাই আসলো। মেয়ে পক্ষ থেকে ছেলেপক্ষকে স্বাগতম করতে গেল, কিন্তু রীতি গিয়ে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রীতি আর সামনে এগোতে পারে না, থেমে যায়। মেহমানরা রীতিকে ধাক্কা দিয়ে এগিয়ে যায়। মাহি রীতির পাশে গিয়ে দাঁড়ায়। দেখে রীতির চোখে বিন্দু পরিমাণ জল পড়ে গেল। মাহি রীতির কাঁধে হাত রাখলো। রাহাত এসে বলল, এই রাফি এখানে কি করে? আজ আমি আর ওকে ছাড়ছি না, মেরেই ফেলবো। রাহাত সামনে এগোতেই রীতির হাতের হাত ধরে ফেলে। ভাই, তোমাকে আমার কসম দিয়েছিলাম, ভুলে গেছো? আরও ছেলে পক্ষ থেকে আসছে, প্লিজ কোনো তামাশা করো না। ইশিকার বিয়েতে কোনো সমস্যা হোক তা আমি চাই না। রাহাত কিছুটা বিরক্ত দেখিয়ে চলে যায়। তুই ঠিক। কথা থামিয়ে, আমি ঠিক আছি। কিন্তু মাহি জানে এই হাসিতে কত কষ্ট লুকিয়ে আছে। আরে মাহিন, তোকে ডাকছে, তুই যা। কিন্তু আমি ঠিক আছি, তুই যা। রীতি পুরো এঙ্গেজমেন্ট লুকিয়ে লুকিয়ে ফিরছে। ওর প্রচুর অস্থির লাগছে। হঠাৎ কেউ ওর সামনে এসে দাঁড়ালো। আমার থেকে লুকোচ্ছ? জি না। সামনে এসে দাঁড়াও, তাহলে লুকাচ্ছিলে কেন? আপনার কি? শুনলাম এই বাড়ির ছোট ছেলের সাথে নাকি বিয়ে করেছো। নিশ্চয়। কি হলো বলো? আয়ন পিছন থেকে এসে রীতির এক কাঁধে হাত রাখে। হ্যাঁ, ও এখন আমার ওয়াইফ। ভালোই তো, অন্য কারোর সাথে বিয়ে করলাম। এখন কি সুখী আছো? রীতি বলো, তোমায় সুখে রেখেছে না ব্যর্থ হয়েছে? রীতি মাথা তুলে আয়নের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, খুব সুখে আছি। তাই নাকি? ভালোই তো। বলেই চলে যেতে নিল। তখনই আয়েশা একটি মেয়েকে কোলে নিয়ে আসলো। রাফি, তোমাকে কতক্ষণ খুঁজলাম, আর তুমি এখানে? ও আচ্ছা, তোমার এক্স ওয়াইফের সাথে কথা বলছিলে নাকি? তো রীতি কেমন আছে? ভালো। বাবু তো খুবই কিউট। রাফি আর আয়ন অবাক হয়ে রীতির দিকে তাকিয়ে রইল। দেখতে হবে না আমার আর রাফির মেয়ে? রীতি একটু কাছে গিয়ে বাচ্চাটার গালটা ধরতে নেয়। তখনই আয়েশা ঝটকা দিয়ে হাত সরিয়ে দেয়। কি করছো? হ্যাঁ, জানো না বাঁচদের বাচ্চা ধরতে নেই? আয়শা, এভাবে কথা বলছো কেন তুমি? তাহলে কি করব জান বলো? নিজে তো কখনো মা হতে পারবে না, আমার বাচ্চাকে যদি কিছু করে বসে? দেখুন, কথা থামিয়ে, 1 মিনিট। আরিয়ান, আরিয়ান। আরিয়ান একটু দূরত্বে খেলছিল। রীতির ডাক শুনে এক দৌড়ে দিয়ে চলে আসলো। মা দেখেছো? এই যে আমার ছেলে আরিয়ান। বাবুটা কত কিউট। মা, তুমি আমাকে এরকম একটা বাবু গিফট করো না? রীতি, আয়ন, রাফি সবাই চুপ হয়ে গেল। কি হলো রীতি, তুমি তোমার ছেলেকে একটা বাবু দিতে পারবা না? ইস, কিভাবে দিবা? তুমি তো মা হওয়ারই যোগ্য না। এই এই ডাইনি আন্টি, আপনার ডাইনি মার্কা হাসি বন্ধ করেন। কে বলেছে আমার আম্মু মা হওয়ার যোগ্য না? আমি ওনার ছেলে, দেখেন না? আর হ্যাঁ, আমার আম্মুকে আর কে খারাপ কিছু বললে আমি আপনার নাক কেটে ফেলবো, বলে দিলাম। তো এখন চিন্তা করেন আপনাকে নাক ছাড়া কীরকম লাগবে। বলেই হাসা শুরু করে দিল। বাবু, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। আম- আমি 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 ভুল কিছু তো বলিনি।
বাবা তুমিই বলো, ভুল কিছু বলেছে? সবাই আয়নের দিকে তাকিয়ে দেখে মুখে চাপ দিয়ে হাসছে। এসবের মানে কি? এবার জোরেই হেসে দিল। হায়েশা রাগ দেখিয়ে চলে গেল। মা খিদে লেগেছে। আচ্ছা চলো খাইয়ে দিই। রীতিও আরিয়ানকে নিয়ে চলে গেল। রাফি যেতে নিচ্ছিল, তখন আয়ন রাফিকে থামায়। একটু শুনেন, বলেন। I want to give you a thanks. হোয়াই? Because of you I get Riti and my son Aryan gets his mother. হোয়াট? Yes, see? আপনি যদি রীতিকে না ছাড়তেন তাহলে আমরা ওকে কিভাবে পেতাম? আপনি নিজের সৌভাগ্য আমার হাতে তুলে দিলেন। রাফিও একবার সেদিকে তাকালো, আবার আয়নের দিকে তাকালো। আয়ন রাফির কাঁধে দুবার হালকা থাপ্পড় দিয়ে বিদায় জানিয়ে হাসি দিয়ে এসে পড়ে। রাতের সব মেহমান বিদায় হওয়ার পর রীতি রুমে আসে। আয়ান, বল। আপনি জানেন কিভাবে যে রাফি মানে? তোমায় আজ ফাংশনে খুঁজে পাচ্ছিলাম না, তাই সবাইকে জিজ্ঞাসা করতে রাহাতের কাছে গেলাম। ও প্রথমে বলল জানি না, কিন্তু ওর কথার ধরনে প্রচুর রাগ বোঝা যাচ্ছিল। তারপর জোর দেয়, বলে দেয়। তারপর তোমায় খুঁজতে থাকি আর পেয়ে যাই। থ্যাংক ইউ। কেন? আজ যে আমার সাথে ছিলেন তাই। জানো না, স্ত্রীর সম্মান রক্ষা স্বামীর দায়িত্ব আর কর্তব্য দুটোই। রীতি ভাবছে এই মানুষ এত ভালো কেন? যদি আজ তাদের সেকেন্ড ম্যারেজ না হয়ে আগের বিয়ে হতো, তাহলে আজ তাদের জীবনে কত খুশি থাকতো। জানেন রিয়াপু খুব লাকি ছিল। কেন? তাই আপনার মতো একজন মানুষকে সে স্বামী হিসেবে পেয়েছিল। তাহলে তো তুমিও খুব লাকি। কিভাবে? কারণ আমি তো তোমারও স্বামী। তা বটে, কিন্তু সব সম্পর্ক তো আর এক হয় না। স্বামী স্ত্রীর নাম থাকলেই সে সম্পর্ক গড়ে ওঠে না। আমরা কেউই তো আর আমাদের প্রথম ভালোবাসাকে ভুলতে পারবো না, তাই না? আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাও। আবার কালকে ইশিকা কি প্ল্যান করেছে নাকি? হ্যাঁ জানেন, কালকে নাকি সবাই একসাথে বসে আড্ডা দিব সারাদিন। তুমি যদি এভাবে হাসি দাও তাহলে প্রতিদিনই দিব। রীতি একটু লজ্জা পায়, তারপর ঘুমাতে চলে যায়। ইশিকা সকাল সকাল থালা বাড়ি দিয়ে সবাইকে ডাকে। সবাই চোখ ডলতে ডলতে বের হলো। কিরে সকাল সকাল কি শুরু করলি? আমাদের না আজ সারাদিন মজা করার প্ল্যান ছিল, আর তোমরা ঘুমাচ্ছ? কাল তোর এনগেজমেন্টের কাজ করতে করতে সবাই টায়ার্ড, ঘুমাতে দে। বলেই যেতে নিল, আবার রুমের ভেতরে যেতে নিল। ইশিকা আবার জোরে থালা বাজালো। আবার কি হলো? কিসের টায়ার্ড? এঙ্গেজমেন্ট আমার হলো, আমি তো টায়ার্ড না। কারণ তুই তো কোনো কাজই করস নাই। ইশিকা ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দিল। আরে কাঁদে না, আমরা কিছুক্ষণের মধ্যেই আসতেছি। নকটাঙ্কি বাস। রাহাতের কাল রাতে কেউ যাইতে দেয়নি, তাই ওরা এখানেই ছিল। ছোট বোনেরা আর কি পারে? ভাইয়া কি বললা? মানে বললাম ছোট বোনেরা কত কিউট হয়। ঠিক তাই, আজ সব খাবার আমাদের ভাইরা রান্না করবে। কি? কেন? আমরা কেন? আমরা কিছু করছি না। আর কয় মাস পর তো চলেই যাব, এখনই এমন করো, যাওয়ার পর বুঝবা। আয়ান, আমান আর রাহাত একসাথে ন্যাকামি কান্না। ইশিকা ঠিক বলেছে, আজকের সব রান্না ছেলেরা করবে। মা তুমিও? জি, ছেলেদেরও বোঝা উচিত আমরা কি কষ্ট করি। তো আমরা কি কম নাকি? তোদের থেকেও ভালো রান্না করব। আচ্ছা, ওদেরকেও হেল্প করবা না কিন্তু। আমাদের হেল্প লাগবেও না। সবাই হাঁ করে বেককলের মতন তাকিয়ে রইল। তারপর ফ্রেশ হয়ে ছেলেরা গেল কিচেনে, আর মেয়েরা গল্প করতে বসলো। অনেকক্ষণ হলো কিচেন থেকে খুব শব্দ আসছে। আমাদের যে দেখা দরকার না তারা কি করছে? দরকার নেই, বাদ দেও, তারা এবার বুঝুক। আপনারা বসেন, আমি বাচ্চাদের দেখে আসছি। রীতি উঠে বাচ্চাদের রুমে গেল। আসেন দেখি ছেলেদের অবস্থা কি। বাবা, তুমি রান্না না পেরে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে কেন? আমি কি জানি নাকি আমার ছেলেগুলো এত অকমা? যেমন বাবা তেমন ছেলে। এখন কি করব? রীতি রুম থেকে বেরিয়ে ভাবলো একবার দেখে আসা যাক কিচেনে কি চলছে। গিয়ে যা দেখলো, তারপর সে কি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। আটা পানিতে ভেজা, চুলায় আগুন না দিয়ে রান্না করছে। পুরো কিচেন শাকসবজি আওলা ঝাওলা করা। এইসব কি? মা তুই এসেছিস, প্লিজ মা হেল্প কর না। একজনও রাঁধতে পারে না, ছেলে ছাড়লে তোর মা সারা জীবন আমাকে খোটা শোনাবে, প্লিজ। আচ্ছা আপনারা সবাই এক সাইডে দাঁড়ান, আমি দেখছি। রীতি তাড়াতাড়ি রুটি করলো, ডিম ভাজার জন্য রেডি করলো। সবজি কাটতে যাবে, তখনই হাত কেটে যায়। আয়ান দেখে দৌড়ি এসে রীতির কাটা জায়গা বরফের পানিতে ভিজিয়ে রাখে। বেশি চলতেছে, চলো ডাক্তারের কাছে যাই। না না ঠিক আছি আমি। আর এতটুকুর জন্য ডক্টরের কাছে কে যায়? কিন্তু আমি ঠিক আছি। পানি থেকে হাত ওঠাতে নেয়, আর আয়ান আবার পানিতে হাত ডোবায়। উঠাইতেছো কেন? রান্না করতে হবে না, চুপ করে পানিতে হাত ডুবিয়ে রাখো।
ওনাকে দেখে প্রতিবার অবাক হই। উনি এত ভালো কেন, এত কেয়ারিং কেন? ব্যথা তো আমি পেয়েছি, কিন্তু ওনার চেহারা দেখে মনে হচ্ছে কষ্ট ওনার হচ্ছে। ওনার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। তুমি বসো, আমি ব্যান্ডেজ নিয়ে আসি। থ্যাংক ইউ মা, আর কিছু লাগবে না, এগুলোই হবে। আর বেশি ব্যথা করছে না তো? না বাবা। আচ্ছা আমান, চল খাবারগুলো টেবিলে নিয়ে যাই। চলো। বাবা আর আমান ভাইয়া চলে গেল। তুই অনেক লাকি রে, আয়নের মতো স্বামী পেয়েছিস। এবার অতীত বলে বর্তমানে সংসারটা কর। আয়ন তোকে অনেক কেয়ার করে। ওকে তোর অতীতের জন্য হারাস নে বোন। আমি কিছু বলতে পারলাম না, এতক্ষণ আয়ন এসে পড়লো, হাতে ব্যান্ডেজ করে দিল। থ্যাংক ইউ। আয়ন একটা হাসি দিয়ে চলে গেল। বাহ, সবাই ভালোই রান্না করেছে। তাহলে দুপুরে কি রাঁধছো? দুপুরে মানে? ও, দুপুরে রান্না না? মাফ কর, দুপুরে বাইরে থেকে আনাই নেব। আর যুদ্ধ করতে পারবো না, চ্যালেঞ্জে তোমরা জিতলা, তোমরাই গ্রেট। সবাই হেসে দিল। আমিও সবার কাছে চলে গেলাম নাস্তার টেবিলে। আমি শুধু আয়ানের দিকে তাকিয়ে রাহাত ভাইয়ের কথা ভাবছিলাম। মাহিয়াপু, ওদিন না বলেছিলে ছোট ভাবি খুব দুষ্টু ছিল, তা কি সত্যি? হ্যাঁ, অনেক। ওর দুষ্টুমির কারণে সবাই অতিষ্ঠ হয়ে যেত, কিন্তু সবার মনও ভালো থাকতো। জানেন, আমাদের ফ্রেন্ডশিপ ক্লাস 3 থেকে। এই মেয়েটা তখন থেকে প্রতিদিন টিফিন টাইমে টিচারদের টেবিলে উঠে নাচতো। আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিতে এরকম কোনো টিচার নেই যার ব্যাগেও তেলাপোকা প্লাস্টিকের সাপ রাখেনি। যদি কোনো ছেলে ওকে বা আমাকে ডিস্টার্ব করতো, তাহলে ও একবার এক স্টাইলে এমনভাবে মজা চাখাইতো, ওদের আমাদের বোন করে ফেলতো। আরও কত কি, এসব কিচ্ছুই না। সবাই হাঁ করে রীতির দিকে তাকিয়ে আছে। ভাবি নাকি সাজতেও অনেক পছন্দ করতো। হ্যাঁ, এমনিই তো দেখতে পরীর মতো, ওপর দিয়ে সাজলে উফ, বলে বোঝাতে পারবো না। সব ছেলে ওর জন্য পাগল ছিল। আর এর উপর যখন ও নাচতো, তখন তো এর আগে রীতি মায়ের হাত ধরে ফেলে। রীতি নাচতে পারে? হ্যাঁ, অনেক সুন্দর, আজ পর্যন্ত কোনো কম্পিটিশন হারেনি। ভাবি প্লিজ নিচে দেখাও না, প্লিজ ভাবি। সবাই অনেক রিকোয়েস্ট করার পর মানলো। ছাদে চলো। কিন্তু বাইরে মেঘ জমা, বৃষ্টি হবে। রীতির বৃষ্টিতে ভিজে নাচা খুব পছন্দ। আম্মু, তাহলে তাড়াতাড়ি চলো না। সবাই ছাদে গিয়ে গান ছাড়লো। প্রথমে রীতি নাচতে চাইছিল না, কিন্তু পরে চোখ বন্ধ করে নাচা শুরু করলো। কিছুটা ক্লাসিক, কিছুটা বলিউড স্টাইল। সবাই ওর নাচ দেখে হা হয়ে তাকিয়ে রইল। আয়ানও অবাক হয়ে রীতির দিকে অপলকভাবে তাকিয়ে রইল। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়। আয়ান রীতিকে বৃষ্টিতে ভিজে নাচতে দেখে ওর প্রতি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ওর পলক যেন পড়ছে না। বৃষ্টির প্রতিটি বিন্দু যেন রীতির সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। আর রীতি আজ বৃষ্টিতে যেন তার সব দুঃখ কষ্ট ভুলে গেছে। সে শুধু বৃষ্টির বিন্দুগুলো উপভোগ করছে। রাহাত আয়ানকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয়। রীতি নাচতে নাচতে তার খেয়ালই নেই যে সে কখন এসে আয়নের বুকে পড়ল। রাহাত আর মাহি সবাইকে নিচে নিয়ে গেল। আয়ন আর রীতি ছাদে সম্পূর্ণ একা। আমি ওনার বুকে এসে পড়লাম, আর উনি ধরতে যেয়ে আমার কোমরে হাত রাখলেন। আমি চেয়েও কেন যেন নড়তে পারছি না, পুরো বরফ হয়ে গিয়েছি। পানির প্রতিটি বিন্দু আমায় ওর প্রতি আকর্ষণ করছে। ওর নাচ দেখে নিজেকে সামলাতে পারছি না। যখন নাচছিল তখন ওর হাসি আমায় পাগল করে তুলছিল। আমার নিজের শরীরের উপর কন্ট্রোল করতে পারছি না। ওর কোমর থেকে দুটো হাত উঠিয়ে হাতগুলোর দুই গালে রাখলাম। মুখটা একটু উঠিয়ে আলতো করে ঠোঁটে ছোঁয়া দিলাম। আমায় মাতাল করে দিল। একটা হাত ওর গাল থেকে ওর কোমরে নেমে গেল। ও ছাড়ানোর চেষ্টা করলে আরও জোরে কাছে টেনে নেই। এরপর ওকে ছাড়ার পর চোখ খুলে দেখি ওর চোখে পানি। বৃষ্টির পানি ওর পুরো চেহারায় জমা থাকলেও ওর চোখের পানিগুলো স্পষ্ট বোঝাই যাচ্ছে। আমি কিছু বলবো এর আগেও আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। আমি নিজেই বুঝতে পারলাম না কি করে ফেললাম। আমার নিজেকে নিজের এখন অপরাধী মনে হচ্ছে। আজ রীতি আর রিয়া দুজনের সাথে অপরাধ করে ফেলেছি। আমার ভালোবাসাকে ভুলে আমি কিভাবে অন্য নিজের উপর অনেক ঘৃণা হচ্ছে। এখন কিভাবে রীতির সামনে যাব? রুমে এসে দরজাটা বন্ধ করে দিলাম। ওরা থেকে এই আশাটা ছিল না। আয়নার সামনে গিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলাম। কিভাবে করলাম এরকম? ওনাকে আমি ভালোবাসি না, তারপরেও কান্না থামার নাম নিচ্ছে না। মা, উনি ওনার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আয়ন ছাদে বসে আছে, নিচে যাওয়ার ক্ষমতা নেই তার। রীতি আয়নকে রাত হয়ে যাওয়ার পরও আসে না বলে নিজে গিয়ে ডেকে নিয়ে আসলো। আজ এই ঘটনা 10 দিন হয়ে আসলো। আয়ন আর রীতি এখন প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না। আয়ন রীতির কাছে এই পর্যন্ত অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু রীতি ওকে অ্যাভয়েড করে চলে। রীতিমা,
আয়ন কোথায়? এখনো এলো না?